ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরী যথারীতি তারানাথের মোটলিনের বাড়িতে বসে সদ্য ধোঁয়া ওঠা ফুলুরিতে কামন বসাচ্ছি। তারানাথও ফুলুরি শেষ করে বেগুনিতে একটা কামড় দিয়ে বলল, আমি জানতাম আজ তোমরা আসবে। এই সমস্ত বৃষ্টির দিনে গল্প শোনার নেশা যাদের একবার হয়েছে তাদের পক্ষে এইসব দিনে বাড়িতে বসে থাকা অসম্ভব। গল্প বলেন কি? আপনার তো সব সত্যি ঘটনা। কিশোরী ফুট কাটল। তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার কোনো প্রয়োজন নেই। আমি এতদিন যা যা তোমাদের শুনিয়ে এসেছি সবই সত্যি ঘটনা, এক বর্ণ মিথ্যে নেই তাতে। একটু রেগে গিয়েই বলল তারানাথ। তারানাথের রাগ কমাতেই আমি বললাম, আহা, তা কেন? বিশ্বাসী যদি নাই করি তাহলে প্রত্যেকবার আসি কেন? কিশোরীর কথা ছাড়ুন তো, ও ওরকম বলেই থাকে। তোমরা বিশ্বাস করলে কি না করলে তাতে আমার বইই গেল। যেসব ঘটনা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি তার সত্যাসত্য কি তোমাদের বিশ্বাসের উপর নির্ভর করে? তবে তোমরা আসলে আমার ভালো লাগে। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতিও কমে এসছে। এককালে এই চোখ দিয়ে দেখে মানুষের জন্ম মৃত্যু পর্যন্ত বলে দিয়েছি, আর আজ সময়ের করাল গ্রাস মানুষের থেকে সবকিছুই কেড়ে নেয় এক এক করে। এই দেখো না, আজ 3 দিন ধরে কোনো খদ্দের আসেনি। এখন ভাবি, বুঝলে, যৌবনের শুরুতে যদি জ্যোতিষ চর্চা, কুণ্ডলী বিচার এইসব নিয়ে পড়ে না থেকে প্রকৃত সাধনা করতাম তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। তারানাথ জীবনের বহু ঘটনাই আমরা তারানাথের মুখ থেকে এর আগে শুনেছি। তার ছোটবেলায় জরাসুরের কবলে পড়া, যৌবনে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়া, তারপর মহা ডামর তন্ত্রে সিদ্ধ মাতু বাগলির সঙ্গে সাক্ষাৎ, শেষমেশ অসমাপ্ত সব সাধনা এবং যোগিনী মধুসুন্দরী দেবীর থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রাপ্তি। এই সমস্ত রোমাঞ্চকর ঘটনাই তারানাথের নিজের মুখ থেকে আমাদের শোনা। আজকের খাওয়া দাওয়া পর্ব শেষ হবার পরই একটা পাসিং শো এর প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আজ তাহলে কিছু একটা শোনান। এমন একটা বিশুদ্ধ গল্পের পরিবেশ নষ্ট হতে দেওয়া যায় না। কত ঘটনার কথাই তো তোমাদের বলেছি, আজ কি শুনতে চাও বলো? আপনাদের এই তন্ত্রমন্ত্রের ডাকিনী যোগিনীদের ব্যাপারে তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি। যোগিনীদের ব্যাপারে তো এই আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি। তা আজ বরং ডাকিনীদের নিয়ে কিছু বলুন না। আপনি কখনো নিজের চোখে সেরকম কিছু দেখেছেন? ডাকিনি? কেন দেখবো না, নিশ্চয়ই দেখেছি। আমার জীবনের প্রথম সব সাধনার সময় তো তাদের দেখেছিলাম। তারা একই সঙ্গে ভয়ঙ্কর আবার ছলনাময়ী। পথ জানা না থাকলে তাদের হাত থেকে নিস্তারের কোনো উপায় নেই। তবে ডাকিনী বললেই আমার প্রথম মনে পড়ে বজ্র ডাকিনীর কথা। আমার জীবনের সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই বজ্র ডাকিনীর দেখা পাওয়া। ওহ, সে ঘটনা জীবনে ভোলার নয়। বজ্র ডাকিনী? সেটা কি বস্তু? সেই ঘটনাটাই বলুন তাহলে। শোনো তাহলে। এই ঘটনা যখনকার, তখন আমার সদ্য মেয়ে হয়েছে। স্ত্রীকে নিয়ে আমার গ্রামের পৈতৃক বাড়িতেই আছি। আমার নাম ডাকো তখন খুব একটা কম না। আশেপাশের গাঁ থেকে রোজই কেউ না কেউ মাদুলি করাতে আসে, কেউ কুণ্ডলী বিচার করিয়ে নিয়ে যায়, অনেকে আবার হাত দেখাতেও আসে। তো একদিন দাওয়ায় বসে আছি, হঠাৎ এক বৃদ্ধ এলেন। মাঝারি উচ্চতা, মাথায় অল্প টাক, চোখে চশমা, পোশাক আশাকে একটা আর্থিক সচ্ছলতার ছাপ। বৃদ্ধ প্রথমেই আমাকে দেখে গড় হয়ে প্রণাম করলেন।
আমি সেই দেখে কোনো রকম ইতস্তত করে বললাম, আরে করছেন কি? আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, এভাবে আমাকে লজ্জা দেবেন না। বৃদ্ধ আমার কথা শুনে হাত জোড় করে বলল, ও কথা বলবেন না ঠাকুর মশাই, আমরা হলাম কায়স্থের জাত। সদ্যজাত বামুনের ছেলেকেও গড় হয়ে প্রণাম করা আমাদের সাজে। শাস্ত্রের তো তাই নিদান। আমি গম্ভীরভাবে বললাম, শাস্ত্রের নিদান যাই হোক না কেন, মনুষ্যত্বের নিদানটাই সব চাইতে ওপরে। আর মনুষ্যত্বের নিদান বলে আমার বাবার বয়সী হয়ে আপনার এইভাবে আমাকে প্রণাম করাটা আর যাই হোক আমার কাছে সম্মানের নয়। আর এরকমটি করবেন না কখনো। আপনি আপনার গ্রামের যে বিপদের কথা বলতে এসছেন সেইটাই বলুন না হয়। বৃদ্ধ অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে রইল, তারপর বলল, না, লোকে তাহলে আপনার ব্যাপারে মিছে কথা বলে না। ভগবান তাহলে ঠিক লোকের কাছেই আমায় পাঠিয়েছেন। আহ, ঠিক লোক না ভুল লোক তার বিচার পরে করা যাবে। এখন আপনার মুখে সমস্ত ঘটনাটা আমি বিস্তারিত শুনব। আগে আমার নাম শ্রীপতিচরণ তালুকদার। নলহাটি গায়ে এই অধমের বসত বাড়ি। পৈতৃক সূত্রে আমাদের চালের আড়ত। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আমার দুই ছেলে এখন আমার তত্ত্বাবধানে সেই ব্যবসা দেখভাল করছে। বড় ছেলেটির বিয়ে হয়ে গেছে, একটি পুত্র সন্তান আছে। ছোট ছেলেটি এখনো অকৃতদার। তারপর? যে কারণে আপনার কাছে আসা সেই কথাটাই এবার বলি। আমাদের নলহাটি গায়ে দিন 15 হলো একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের শুরু হয় দিন 15 আগেই আমাদের গায়ের এক জেলে বিশ্বম্ভর মাইতের মৃত্যুর মধ্যে দিয়ে। বিশ্বম্ভর মারা যায় মাথায় বাজ পড়ে। অথচ কি অদ্ভুত দেখুন, যেদিনও মারা যায় সেদিন এক ফোঁটা বৃষ্টি পড়া তো দূর, এতটুকু ঝোড়ো হাওয়া পর্যন্ত বয়নি। আমরা প্রথমে এটাকে নিতান্ত দুর্ঘটনাই ভেবেছিলাম, এমন গড় করিনি। কিন্তু এর দিন 7 মধ্যেই যখন আরো 4 জন গ্রামবাসী একের পর এক ওরকম অকস্মাৎ বজ্রপাতে মরল, তখন আমাদের টনক নড়ল। আপনিই বলুন ঠাকুর মশাই, এ কি কোনো সাধারণ কাণ্ড? মেঘ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, হঠাৎ হঠাৎ বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। প্রথমটা আমরা একজন বামুনকে দিয়ে একটা শান্তি সস্তায়ন মতো করালাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না ঠাকুর মশাই। তারপর দিনই আরো একজন মরল ওই একই ভাবে। তারপর পাশের গাঁ থেকে রোজা ডাকালাম, মন্ত্র পড়ালাম, কত লোকে কত চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। এই 2 সপ্তাহে সব মিলিয়ে 11 জন মানুষ সকাল বজ্রাঘাতে মারা গেছে। গ্রামবাসীদের মধ্যে অনেকে এই ব্যাপারটা প্রথমে মানতে চাইছিল না, কিন্তু এখন সকলেই বিশ্বাস করছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, এর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে। নইলে এমন অদ্ভুত ধারা কাণ্ড ঘটবে কেন? গায়ের মানুষগুলো আতঙ্কে একেবারে গুটিয়ে আছে ঠাকুরমশাই। বিকেলের পর প্রাণ হাতে করে রাস্তায় বের হচ্ছে। আর কি বা করবে বলুন? ওরা গরিব মানুষ, প্রাণীর ভয়ে বাড়িতে বসে থাকলে তো আর ওদের চলবে না। তাই আপনাকে নিতে এসেছি ঠাকুরমশাই। আমার স্থির বিশ্বাস, এই ঘটনার যদি কেউ বিহিত করতে পারে তবে তা একমাত্র আপনি। ঠাকুরমশাই, আপনি যাবেন তো আমার সঙ্গে নলহাটিতে? যেতে তো হবেই। আপনার মুখে যা শুনলাম তাতে বোধ করছি আজকে রওনা দেওয়াটাই মঙ্গল। আর বেশি দেরি করাটা ঠিক হবে না। আমার কথা শুনে শ্রীপতিবাবুর মুখে হাসি ফুটল। তিনি জোড়হাত করে একবার আমাকে প্রণাম করে বললেন, চলুন তাহলে এই বেলায় বেরিয়ে পড়া যাক। এখন বেরোলে বিকেলের আগে ঠিক আমরা গায়ে পৌঁছে যাব। সেই দিনই মুখে দুটো অন্ন দিয়ে আমি শ্রীপতিবাবুদের সাথে বেরিয়ে পড়লাম। শ্রীপতিবাবুর সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ভূপতিচরণও এসেছিল। আমাদের কথোপকথনের পুরো সময়টাই সে বাইরে দাঁড়িয়েছিল। ভূপতিচরণ ভারী অমায়িক লোক, গৌর বর্ণ, সুন্দর মুখশ্রী,
মুখে সবসময় একটা হাসি লেগেই আছে। আমার সঙ্গে তার ভারী ভাব জমে গেল। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে নলহাটি পৌঁছতে সময় লাগলো পাক্কা 3.5 ঘন্টা। স্টেশন ছেড়ে গায়ে পা রাখতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। চারিদিকে কেমন একটা দমবন্ধ ভাব, গাছে গাছে পাখিরাও ডাকছে না যেন। বুকের মধ্যে একটা চাপা অস্বস্তি দানা পাকিয়ে উঠতে লাগলো। বুঝতে পারলাম এ গ্রামে কোথাও কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর থেকে এরকম কিছু ক্ষমতা আমি পেয়েছিলাম। এর আগেও যতবারই এরকম কিছু অনুভূতি হয়েছে ততবারই কোনো না কোনো কালান্তক বিপদের সম্মুখীন হয়েছি। তবে শ্রীপতি বাবুদের এ ব্যাপারে কিছু বললাম না, চুপচাপ চললাম তাদের বাড়ির উদ্দেশ্যে। মনের ভিতর কে যেন একটা ক্রমাগত বলে চলল, ঠিক নেই, ঠিক নেই, কিছু তো একটা গন্ডগোল রয়েছে। সেই দিন রাত্রিরের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ট্রেনের যাত্রার দরুন শরীরের ধকল গিয়েছিল, ফলে শুতেই ঘুম চলে এলো চোখে। পরের দিন সকালবেলায় শ্রীপতিবাবুদের বাড়ির দাওয়ায় আলোচনার আসর বসল। সারা গাঁ থেকে বহু লোক এসছে আমার সাথে দেখা করতে। তারা সবাই এই খবর পেয়ে এসছে যে শ্রীপতিবাবু নাকি এমন একজনকে নিয়ে এসছেন যিনি নলহাটির এই ভয়ঙ্কর হত্যালীলার সমাপ্তি ঘটাতে পারবেন। তাদের সকলেরই মুখে আশার আলো। বন্যায় ভেসে যাওয়ার আগে সামান্য খড়কুটো ধরে মানুষের বাঁচতে চাওয়ার যে আশা, সেই আশা। আমি মুড়ি আর গুড় খেতে খেতে তাদের সবার কথাই শুনলাম। প্রত্যেকের প্রায় একই কথা। শ্রীপতিবাবুর কথার থেকে বিশেষ আলাদা কিছু তাদের মুখে শুনলাম না। শুধু এইটুকু জানা গেল যে সবকটা মৃত্যুই ঘটেছে রাতের দিকে, আর কোনো মৃত্যুরই কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে অনেকেই নাকি শেষ কয়েকদিন বাজ পড়ার আওয়াজ পেয়ে সেই দিকে ছুটতেই অকুস্থল থেকে একটা আগুনের হলকা মতো কিছু ছুটে যেতে দেখেছে। ব্যাস এইটুকুই। আমি তাদের সকলের কথা শুনে তাদেরকে সাধ্যমতো আশ্বাস দিলাম যে আমার যেটুকু ক্ষমতা সবটা দিয়ে আমি চেষ্টা করব এই বিপদ ঠেকাবার। বাকিটা জগদীশ্বরের হাতে। আলোচনার শেষে সবাই একে একে বেরিয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম একটা মেয়ে উঠোনের এক কোণে দাঁড়িয়ে। শ্যামবর্ণা দীর্ঘকায় মেয়েটি কি একটা যেন বলার জন্য উসখুস করছে। আমি তাকে হাত দেখিয়ে কাছে ডেকে বললাম, তুমি কি কিছু বলবে মা? মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, আমার নাম রাধা রানী, আমি গ্রামেই থাকি। আপনি শুনেছি হাত দেখেন। গ্রামের এই অবস্থায় আপনাকে হাত দেখানো ঠিক হবে না আমি জানি, কিন্তু তবু আপনার কাছে কিছু জিনিস জানবার ছিল। আমি মৃদু হেসে বললাম, তুমি যা জানতে চাও তা বলার জন্য আমার হাত দেখার দরকার নেই মা। তোমার স্বামী বেঁচে আছেন, কিচ্ছু হয়নি তার। আমার কথায় মেয়েটা প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, ঠাকুরমশাই, ও ঘর ছেড়েছে প্রায় বছর 5 হয়ে গেল। ও কি আর কখনো ঘরে ফিরবে না? আমি যে রোজ ওর পথ চেয়ে বসে থাকি। না মা, তোমার স্বামীর আর ঘরে ফেরার সম্ভাবনা নেই। তিনি যে পথ বেছে নিয়েছেন তাতে একবার পা রাখলে আর ঘরে ফেরা যায় না।
তুমি বরং তার ফেরার আশা আর করো না, বরং হাতের কাজ কিছু জানলে তা করো। আমার মন বলছে সেই পথে তোমার আর্থিক সমস্যা মিটবে। আমার কথায় মেয়েটির চোখ ছলছল করে উঠল। সে একবার আমাকে প্রণাম করে বলল, আপনি যা বললেন তাই করবো ঠাকুরমশাই, কিন্তু ও যেখানেই থাকুক দীর্ঘ জীবন লাভ করুক, এই আশীর্বাদ করুন। মিথ্যে আশ্বাস আমি কাউকে দিই না মা, তোমাকেও দেব না। সত্যি কথাটাই বলি, আসছে অমাবস্যায় তোমার বৈধব্য যোগ আছে। তুমি সাবধানে থেকো মা। ওই দিন ঘরের বাইরে বেরিও না। সারাদিন নির্জলা উপোস করে রাতে কিছু খেও। আচ্ছা, এখন তবে তুমি এসো মা। মেয়েটি আমার এই কথা শুনে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তার চোখের পাতা পড়ল না, ঠোঁটও নড়ল না। এমন ভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর মেয়েটি একসময় মাথা নিচু করে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটার কপালে আমি আরো একটা জিনিস সেদিন দেখেছিলাম, সেটা আর তাকে বলিনি। কি দেখেছিলেন? কিশোরী প্রশ্ন করল। প্রতিহন্তারক যোগ। সেটা কি? ওই মেয়ে নিজেই তার স্বামীর মৃত্যুর কারণ হবে, এ ওর কপালে স্পষ্ট লেখা ছিল। তারানাথের কথা শুনে কিশোরী আর আমি দুজনেই পরস্পরের মুখের দিকে একবার তাকালাম। তারপর দুজনে মিলেই একসঙ্গে বললাম, তারপর কি হলো? বলছি শোনো। এরপর দেখতে দেখতে 7-7টা দিন কেটে গেল। মাঝে আমি একদিন মহাবন্ধন যজ্ঞ করলাম। মহাবন্ধন যজ্ঞ নিয়ে আরেকখানা ভালো ঘটনা আছে, সেটা না হয় আরো একদিন বলবো। আপাতত এইটুকু জেনে রাখো, কোনো বড় এলাকায় অশুভ শক্তির প্রবেশ বন্ধ করার জন্য এরকম যজ্ঞ করা হয়। যাই হোক, সেই যজ্ঞের ছাই নিয়ে আমি সারা গাঁয়ের চারিদিকে পরীক্ষা বরাবর দণ্ডি মতো কেটে দিলাম। এরপর থেকে দিন চারেক পর্যন্ত আর কিছু ঘটল না। শ্রীপতি বাবু সহ গ্রামের অনেকেই ধরে নিলেন যজ্ঞে কাজ হয়েছে, আর কোনো দুর্ঘটনা ঘটবে না নলহাটিতে। কিন্তু আমি নিজে তো ভালো করেই বুঝতে পারছিলাম যে যজ্ঞতে যে কাজটা হয়েছে তা সাময়িক। নলহাটির আকাশে যে ভয়ঙ্কর বিভীষিকা দানা বেঁধেছে তার প্রতিকার এত সহজে হওয়ার নয়। আপনি তখনও বুঝে উঠতে পারেননি যে ওই মৃত্যুগুলো একের পর এক কেন ঘটেছিল? উহুম, তখন অবধি কিছুই বুঝে উঠতে পারিনি। আর সেটাই তো আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সমস্ত লক্ষণ, সমস্ত ঘটনা পরপর সাজিয়েও এই ঘটনার কোনো ব্যাখ্যা বা উৎস আমি খুঁজে পাচ্ছিলাম না। আর সেই কারণেই আমার ভিতরকার অস্থিরতা আরো বাড়ছিল। কিন্তু আমাকে বেশি অপেক্ষা করতে হলো না। পঞ্চম দিনের দিন রাত্রিবেলাতেই এমন একটা ঘটনা ঘটল যাতে সবটা আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল। কি ঘটনা? কিশোরী প্রশ্ন করল। বলছি শোনো। তারানাথ ফের বলতে শুরু করলো। সেদিন সকাল থেকেই একটা চরম অস্বস্তি মনের মধ্যে টের পাচ্ছিলাম। আগেও তোমাদের বলেছি, কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবার আগে আমি তার পূর্বাভাস পাই। তাছাড়া সেই দিন সকাল থেকে খেয়াল করলাম একটা কাক শ্রীপতিবাবুদের দক্ষিণ পূর্ব দিকের একটা আম গাছে বসে ক্রমাগত ডেকেই চলেছে। ওই দেখো, কিশোরী আমার কথা শুনে হাসছে। আমি জানি এসব তোমাদের হাসির কথার মতোই শোনাবে, কিন্তু একবার যে মানুষের সুলক্ষণ কুলক্ষণ চেনায় হাতে খড়ি হয়েছে তার কাছে এসব লক্ষণ মোটেই হাসির নয়। যাই হোক, মোট কথা সেদিন যে কিছু একটা ঘটবে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম।
গ্রামের সবাইকে বলে দিলাম সেই দিনটা অন্তত যেন রাত্রিবেলা বাড়ির বাইরে কেউ না বেরোয়। মহাবন্ধন যজ্ঞের অবশিষ্ট ছাইও অল্প অল্প দিলাম প্রত্যেককে, নিজেদের বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর শ্রীপতি বাবুদের বাড়ির গৃহবন্ধন করে আমি ঘুমোতে গেলাম। ঘুমানোর আগে সেদিন হঠাৎ করেই কেন জানি না মনে হলো দেহবন্ধনটা করে নেওয়া প্রয়োজন। কে জানে কখন কোন বিপদের সম্মুখীন হতে হয়। অতঃপর দেহবন্ধন করে তারপর ঘুমোতে গেলাম। সেই ঘটনার এত বছর পর আজ মনে হয় ভাগ্যিস সেই রাত্রে ঘুমোবার আগে দেহবন্ধন করেছিলাম, নইলে যে কি হতো। যাই হোক, সেই দিন রাত্রে আর ঘুম হলো না বললেই চলে। বিছানায় শুয়ে শুয়ে শুধু এপাশ ওপাশ করতে লাগলাম। মনের মধ্যে সেই দম বন্ধ ব্যাপারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক সময় এরকম এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কিভাবে জানি ঘুম জড়িয়ে এসেছিল চোখে। মাঝরাতে ঘুম ভেঙে গেল কিছু মানুষের কথাবার্তার আওয়াজে। এত রাতে কারা কথাবার্তা বলছে? বিছানা ছেড়ে উঠোনে আসতেই দেখি সেখানে শ্রীপতি বাবু, তার স্ত্রী আর পুত্রবধূ দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্রীপতি বাবু, এত রাতে আপনারা সব এখানে কেন? শ্রীপতি বাবুর পুত্রবধূ অর্থ ভূপতিচরণের স্ত্রী উত্তর দিল, আর বলবেন না ঠাকুরমশাই, পাশের গা থেকে খবর এসেছে আমার বাবা মশাইয়ের খুব অসুখ। হঠাৎ করেই নাকি আজ সন্ধ্যাবেলা থেকে বুকের মধ্যে ব্যথা অনুভব করছিলেন। রাতে হঠাৎ বাড়াবাড়ি হয়। শেষবারের মতো মেয়ে জামাইকে দেখতে চাইছিলেন। এখন এত রাতে আমি কি করে যাই বলুন তো? কিন্তু উনি খবর পাওয়া মাত্রই যে খবর দিতে এসেছিল তার সঙ্গে বেরিয়ে গেলেন। এই তো একটু আগেই। আমার মনে কেমন একটা খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, তোমার বাবা মশাইয়ের খবরটা যে দিতে এসেছিল সে বাড়ির মধ্যে ঢুকেছিল? কই না তো ঠাকুরমশাই, যে ছেলেটি এসেছিল তার নাম মাধব, ওই আমার পাশের বাড়িতেই থাকে। ও বলল ও নাকি বড্ড তাড়া নিয়ে এসেছে, আমাদের খবরটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবে। সেই জন্যই তো বাড়ির মধ্যে ঢুকলো না। যতক্ষণ উনি তৈরি হচ্ছিলেন ততক্ষণ তো বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আর একটাও কথা না বলে সেই মুহূর্তেই আমি শ্রীপতি বাবুদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মনের মধ্যে দমবন্ধ ব্যাপারটা ততক্ষণে চরম সীমায় পৌঁছেছে। আমি বুঝতে পারছি যেটা আটকাতে চেয়েছিলাম সেটা হয়তো আর আটকাতে পারলাম না। এরপর প্রায় মিনিট 20 গ্রামের রাস্তায় রাস্তায় পাগলের মতো খোঁজার পর গ্রামের একেবারে প্রান্তের দিকের বিরাট মাঠটায় আমি প্রথম ভূপতিকে দেখতে পেলাম। তার সামনে পিছনে কেউ নেই। সে যেন একটা ঘোরের মধ্যে হেঁটে চলেছে। তাকে 2-3 বার ডাকলাম পিছন থেকে, কিন্তু ডেকে বুঝলাম সে আর তার নিজের মধ্যে নেই। কোনো কিছুর ঘোর তাকে গ্রাস করেছে। প্রায় পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে তাকে আমি পিছন থেকে জাপটে ধরলাম। তারপর আমার ডান হাতটা তার মাথায় চেপে ধরে মনে মনে বলতে লাগলাম গুরুর দেওয়া বীজ মন্ত্র। 3 বার বীজ মন্ত্র জপ করার পর দেখলাম ভূপতির জ্ঞান ফিরে এসছে। সে অবাক হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি এখানে? আমি বা মাঠের মধ্যে কেন? আমার তো পাশের গায়ে শ্বশুরালয় যাওয়ার কথা। সেসব কথা পরে হবে ভূপতি, কোথাও তোমার যাওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি বাড়ি চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অনুভব করলাম ভূপতিচরণ আমার পিছনে কিছু একটা দেখে আতঙ্কে ঠক ঠক করে কাঁপছে। আমি অবাক হয়ে পিছনে তাকাতেই যা দেখলাম তাতে যে কোনো মানুষের বুকের ভিতরটাই আতঙ্কে ঠান্ডা হয়ে যাবে।
আমি দেখলাম আমার থেকে প্রায় 9-10 হাত দূরে দাঁড়িয়ে এক নারী মূর্তি। তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, চোখের মণিতেও আগুনের লেলিহান শিখা। ইতিমধ্যে বুঝতে পারলাম হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, মাথার উপর মেঘে মেঘে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এরপর ঠিক কি ঘটতে চলেছে তা বোঝার আগেই সেই জ্বলন্ত অগ্নিকন্যা আমার দিকে আঙ্গুলি নির্দেশ করলো। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রায় আলোর বেগে আমার কাছে নেমে আসতে দেখলাম। সেই প্রচন্ড বিদ্যুতের শিখা আকাশ ভেদ করে আমার দিকে সোজা নেমে এলো। তারপর ঠিক আমার মাথার ওপর 5 হাত দূরে হঠাৎ অদৃশ্য কিছুতে ধাক্কা খেয়ে যেন ছিটকে গেল। আর তারপরই আমার চোখের সামনে সেই বিদ্যুৎ শিখা সোজা প্রবেশ করলো ভূপতির শরীরে। তার সারা শরীর দাউ দাউ করে জ্বলে উঠলো আগুনে। সঙ্গে সঙ্গেই প্রচন্ড বজ্রপাতের শব্দ প্রায় কানে তালা লাগিয়ে দিল। আমি দেখলাম আমার চোখের সামনে ভূপতি অসহ্য যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে করতে তার জ্বলন্ত শরীর নিয়ে মাঠের মধ্যে দৌড়চ্ছে। আর অন্যদিকে ঠিক তখনই সেই বিভৎস নারী মূর্তি হাড় হিম করা হাসিতে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে রাত্রির সমস্ত নীরবতা। ঠিক সেই দিন সেই মুহূর্তে ওই মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে আমার কি হলো জানি না, হঠাৎ করেই আমার চোখের সামনে প্রায় সিনেমার দৃশ্যের মতো ভেসে উঠল বহুদিন আগে পড়া একটা পুরনো পুঁথির কথা। পুঁথিটির নাম হংস পারমেশ্বর। সেই পুঁথির প্রথম পাতার উপর মার্জিত হস্তাক্ষরে দেবনগরী হরফে লেখা একটা শব্দ আমি পড়তে পারলাম, বজ্র ডাকিনী সাধনা। বজ্র ডাকিনীর ব্যাপারটা এইবার তোমাদের বলা প্রয়োজন। তোমরা নিশ্চয় জানো আমার ঠাকুরদা ছিলেন একজন মস্ত বড় তান্ত্রিক। তন্ত্র সাধনা নিয়ে তার নিজের লেখা অনেক পুঁথি যেমন ছিল, তেমনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তিনি সংগ্রহ করেছিলেন বহু পুঁথি। এইরকমই একখানা পুঁথি ছিল হংস পারমেশ্বর। সেই পুঁথিটি আমি কৌতূহলবশত প্রথম পড়েছিলাম কৈশোরেই, লুকিয়ে লুকিয়ে, কিন্তু তখন বুঝিনি। পরে সাধনার পর আবার যখন বইটা পড়েছি তখন বুঝেছি ওটা আসলে একটা রত্ন ভাণ্ডার। যাই হোক, হংস পরমেশ্বরে বজ্রডাকিনী জাগরণ ও সাধনার বিস্তৃত পদ্ধতি বর্ণিত ছিল। সেই দিন সেই রাতে ওই অবস্থায় কিভাবে যেন আমার অবচেতন মন আমাকে জানিয়ে দিয়েছিল যার সামনে আমি সেদিন রাতে দাঁড়িয়েছিলাম সে আর কেউ নয়, সাক্ষাৎ বজ্র ডাকিনী। সেই ঘটনার পরের দিন সকালেই আমি তড়িঘড়ি নলহাটি থেকে আমার গ্রামে ফিরে গেলাম। সেখানেই ছিল পুঁথিটা। সেটা ভালো করে পড়ে বুঝলাম আমার ধারণায় কোনো খাত নেই, যা বুঝেছি ঠিক তাই। নলহাটিতে কেউ বজ্র ডাকিনীর সাধনা করেছে। আচ্ছা, এই যে বজ্র ডাকিনীর কথা বলছেন, এরা কি প্রেতাত্মা গোছের কিছু? এরা হলো মনুষ্য সমাজের পরপারে বসবাসকারী অশুভ শক্তি। মূলত সূক্ষ্ম শরীরেই এরা বসবাস করে। এদের ক্ষমতা একজন সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। সাধারণ মানুষের পক্ষে এদের নাগাল পাওয়াও কঠিন, কিন্তু সিদ্ধ সাধকেরা অনেক ক্ষেত্রেই তান্ত্রিক সাধনার মাধ্যমে এদের সাথে যোগাযোগ স্থাপন করে। অনেক ক্ষেত্রে এদের সব দেহে স্থাপিত করে নিজের বশবর্তী করে কাজে লাগায়। আবার কোনো কোনো ক্ষেত্রে সব দেহেরও প্রয়োজন হয় না, এরা সূক্ষ্ম শরীরেই বশ মানে। যাই হোক, এত সব তত্ত্ব কথা তোমাদের বলে লাভ নেই। তোমরা কিছু বুঝবেও না, উল্টে এইসব নিয়ে হাসি মশকরা করবে। মানুষের নিয়মিত ওই। যাই হোক, হংস পরমেশ্বর পড়ে যা বুঝলাম তার থেকে কয়েকটা বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া গেল। এক, যে সাধক এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছে
তিনি একই সঙ্গে উচ্চ স্তরের সাধনা ও মহাডামরতন্ত্রে সিদ্ধহস্ত। এই দুয়ের জ্ঞান না থাকলে এই সাধনা করা অসম্ভব। দুই অবশ্যই যিনি এই কাজ করেছেন তিনি নলহাটির সর্বনাশের জন্যই করেছেন, নইলে সমস্ত মৃত্যু কেবল নলহাটিতেই কেন ঘটবে? এখন নলহাটির সর্বনাশ কে চায় সেটা জানতে হবে। তিন, বজ্র ডাকিনীকে একমাত্র তার শরীরেই জাগিয়ে তোলা সম্ভব যে বজ্রাঘাতে মারা গেছে, তাও আবার মারা যাওয়ার ষষ্ঠ প্রহরের মধ্যে। সুতরাং হিসেব মতো নলহাটিতে দিন 15 আগে বজ্রাঘাতে কে মারা গেছে সেই বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন। এবং সর্বশেষ সিদ্ধান্ত, বজ্র ডাকিনীকে শেষ করার কোনো উপায় হংস পারমেশ্বরে লেখা নেই। সেখানে স্পষ্ট লেখা আছে কোনো সাধারণ যজ্ঞ, বন্ধন ইত্যাদি দ্বারা বজ্র ডাকিনীকে আটকানো সম্ভব নয়। শুধু তাই নয়, যে সাধক তাকে জাগিয়ে তুলেছে তার ক্ষমতাও আমার চাইতে অনেক গুণ বেশি। সুতরাং শক্তিতে তার সঙ্গে পেরে ওঠা তাও আমার পক্ষে অসম্ভব। তাহলে এমন কিছু একটা ভাবতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। বাপরে, এ পুরো জমে গেছে। আমি বললাম, হুম, তোমরা এখন গল্পের মতো শুনছো বলে বলছো জমে গেছে, কিন্তু সেদিন যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে চোখের সামনে একটা মানুষকে মরতে দেখলে কেমন লাগে। ওহ, কি ভয়ঙ্করই না ছিল সেই রাত। তো হংস পারমেশ্বর পড়ে আমি তো আবার সেদিন বিকেল নাগাদ ফিরে গেলাম নলহাটিতে। ওখানে ততক্ষণে ভূপতির দেহ দাহ করা হয়ে গেছে। কাল রাতে বাজ পড়ার শব্দ পেয়েই ওরা মাঠের দিকে ছুটে এসেছিল। ততক্ষণে অবশ্য বজ্র ডাকিনীর অন্তর্ধান ঘটেছে, আর ভূপতি তার নিথর জ্বলে পুড়ে যাওয়া শরীরটা ততক্ষণে লুটিয়ে পড়েছিল নরম ঘাসের ওপর। আজ যখন বাড়িতে প্রবেশ করলাম তখন সারা বাড়িতে একটা শোকের ছায়া। আমি বাড়িতে সবে ঢুকেছি, এমন সময় ভূপতির স্ত্রী ছুটতে ছুটতে এসে আমার পা জড়িয়ে কাঁদতে লাগলো। আমারই ভুলের জন্য ওকে প্রাণটা দিতে হলো ঠাকুর মশাই, আমারই ভুলের জন্য। বাবা মশাই একদম ঠিক আছেন, তার কিচ্ছু হয়নি। আজ সকালে লোক পাঠিয়ে খবর নিয়েছি। আমি কালই রাতে জোর করে ওনাকে পাঠালাম। আপনার কথা না শোনার ফল এখন ভুগতে হচ্ছে। ওঠো মা, ওঠো। কি আর করা যাবে বলো? যার যাবার ছিল তাকে কি তুমি আর আটকাতে পারবে? তবে চিন্তা করো না মা, আমি কথা দিলাম আর একটি প্রাণকেও আমি বিনা দোষে মরতে দেব না। এই যে শুনুন, আগেও তো ওই একই কথাই বলেছিলেন, কিছুই তো করতে পারলেন না। যত সব ভোগবাজি, ঠক, জোচ্চোরের কারবার। কথাটা বলল এক বছর 21-এর যুবক, দীর্ঘ দেহ, পেশিবহুল শরীর, চোখে মুখে অহংকারের ছাপ। নৃপতি, কোথায় কি বলতে হয় জানো না তুমি? জানো উনি কে? হবে কোনো তান্ত্রিক ওঝার ওঝা। তোমার আর কাজ কি? যত সব ভণ্ডগুলোকে ধরে আনো আর বাড়িতে পোষো। কাজের কাজ তো কিছুই হয় না, যত সব। আমি তোমাকে বলছি নৃপতি, তুমি এই মুহূর্তে উপরে যাও। আর একটা কথাও যদি তুমি এখানে বলো, আমি ভুলে যাব তুমি আমার ছেলে। বাবার কথায় নৃপতি নাক ফোলালো, একবার রোষ কটাক্ষে আমার দিকে তাকালো, তারপর পিছন ফিরে গট গট করে এগিয়ে যেতে থাকলো দোতলার দিকে। দোতলা সিঁড়ি দিয়ে এসে অদৃশ্য হয়ে যেতেই শ্রীপতিবাবু হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরমশাই। ওকে আপনি চেনেন না, ও নৃপতি, আমার ছোট ছেলে। এই কদিন কলকাতায় ছিল, দাদার মৃত্যুর খবর পেয়ে ফিরে এসেছে। কি বলবো ঠাকুরমশাই, নৃপতি ওর দাদার একেবারে বিপরীত। ধর্মে মতি নেই, চরম নাস্তিক। ওর সঙ্গে কথা বলে কেউ কখনো শান্তি পায়নি। পাবে পাবে, ওর সঙ্গে কথা বলে অনেকেই শান্তি পাবে।
আমার কথা শুনে শ্রীপতিবাবু একটু ভ্রু কোঁচকালেন। তিনি বললেন, মানে? এই শোকের সময় আমার হয়তো এই কথাটা বলা উচিত নয়, কিন্তু সত্যি তো বেশি দিন চাপা থাকে না, একদিন তো তা প্রকাশ পাবেই। তাই বলছি, শুনে রাখুন। আপনার এই ছেলেকে আপনি বেশি দিন ঘরে বেঁধে রাখতে পারবেন না। ওর মধ্যে সাধক হওয়ার সব লক্ষণ স্পষ্ট। ও ভবিষ্যতে খুব বড় একজন সাধক হবে, মানুষের হিত করবে। আরও একটা ধাক্কার জন্য আপনি তৈরি থাকুন। খুব শিগগিরই আপনার এই ছেলে ঘর ছাড়বে। আমার কথাগুলো শুনে শ্রীপতিবাবু সহ সেখানে উপস্থিত প্রত্যেকে পাথরের মতো স্থির হয়ে গেলেন। তাদের সকলের দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমার এক মুহূর্তের জন্য যেন সেদিন মনে হয়েছিল কথাটা হয়তো সেই সময় দাঁড়িয়ে না বললেই ভালো হতো। যা ঘটার তা এমনিই ঘটবে, মানুষ তা আগে থেকে জানলেই কি আর না জানলেই বা কি। এর পরের ঘটনাগুলো তোমাদের সংক্ষেপে বলি। ভূপতির দেহ যেদিন দাহ করা হয়েছিল সেদিন সন্ধেবেলাতেই শ্রীপতিবাবুদের বাড়িতে সমস্ত গ্রামবাসীকে নিয়ে আর একটা আলোচনা সভা বসল, বা বলা ভালো আমার কথায় বসানো হলো। সেখানে আমি নিজের চোখে আগের রাতে যা যা দেখেছি সবটা বললাম। সেসব শুনে অনেকে শিহরিত হলো। কেউ কেউ পাশের জনকে জাপটে ধরল, আবার কেউ কেউ আতঙ্কে মুখ পাংশুটে করে বসে রইল। এর হাত থেকে মুক্তির কি কোনো উপায় নেই ঠাকুর মশাই? আছে, নিশ্চয়ই আছে। এক রকমের মিথ্যা আশ্বাস দিয়ে আমি বললাম, তবে তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। বলুন না ঠাকুর মশাই, কি প্রশ্ন? আমরা যা জানি আপনাকে আমরা সব বলবো। দিন 15 আগে, মানে এই মৃত্যুগুলো শুরু হওয়ার আগে, এ গায়ে কি কেউ বাজ পড়ে মারা গিয়েছিল? আমার প্রশ্নে ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল। এর কিছুক্ষণ পর একজন বলল, হ্যাঁ, গেছিল তো। আগের মাসে আমাদের গায়ের পুরুত মশাইয়ের মেয়ে ফুলি তো মারা গেছিল মাথায় বাজ পড়ে। ওকে দাহ করতেই আমরা গেছিলাম শ্মশানে, কিন্তু সেখানে এমন একটা কাণ্ড ঘটলো। কি কাণ্ড? আর বলবেন না ঠাকুর মশাই। ফুলির চিতায় আগুন দিতে যাব এমন সময় কোথা থেকে প্রচন্ড ঝড় উঠল, অথচ তার 5 মিনিট আগে পর্যন্ত কোথাও ঝড়ের লক্ষণটুকু ছিল না। সেই প্রচন্ড ঝড়ে আমরা তো সবাই চিতা ছেড়ে কিছুটা দূরে ছাউনি ঘরে আশ্রয় নিলাম, বাইরে কেউ রইল না। তারপর মিনিট 15 পর যখন ঝড় থামলো, তখন বাইরে বেরিয়ে দেখি চিতায় নিজের থেকেই আগুন জ্বলছে। কে কিভাবে চিতায় আগুন দিল বুঝতেই পারলাম না। বুঝলাম। মনে মনে নিজেকে বললাম, তার মানে যার শরীরে বজ্র ডাকিনীকে জাগিয়ে তোলা হয়েছে সেই গায়েরই মেয়ে। তারপর সবার উদ্দেশ্যে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমাদের কি মনে হয় এই গ্রামের সর্বনাশ চায় এমন কেউ আছে? আমার এই কথায় আবার ভিড়ের মধ্যে একটা গুঞ্জন উঠল, কিন্তু এইবার ঠিকঠাক কোনো উত্তর মিলল না। এক একজন এক একটা করে নাম বলতে লাগলো। অধিকাংশ ক্ষেত্রেই সেই সব নাম ব্যক্তিগত শত্রুতারই ফলাফল। সেসব কোনো নামই কাজে লাগবে বলে আমার মনে হলো না। কিন্তু এরই মধ্যে হঠাৎ একটা বাচ্চা মেয়ে, বয়স ওই বছর 10 হবে, এগিয়ে এসে বলল, আমি জানি ঠাকুর মশাই, কে এই গায়ের ক্ষতি চায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কে সে? চাঁদু কাকা। ও আবার ফিরে এসেছে, ওকে আমি নিজে দেখেছি। এই চাঁদু কাকাটাকে? আমি জিজ্ঞেস করলাম। অন্য কেউ একজন উত্তরটা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বাচ্চা মেয়েটাই বলতে লাগলো, চাঁদু কাকার ভালো নাম চন্দন। ও এই গ্রামেই থাকতো অনেক দিন আগে। চাঁদু কাকার বউ রাঙা কাকিমা খুব ভালো ছিল, আমি খুব ভালোবাসতাম। ওদের বাড়িতেই তো সবসময় থাকতাম। চাঁদু কাকার বউ আমায় কুল, পেয়ারা, নাড়ু কত কিছু খেতে দিত। আজ থেকে প্রায় অনেক দিন আগের ঘটনা, কিন্তু আমার সব মনে আছে। সেই দিন
রাঙা কাকিমা কোথায় একটা গেল আমায় কুল খেতে দিয়ে। আমি এক মনে কুল খাচ্ছি, হঠাৎ চাঁদু কাকা ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আমার পাশে বসে হঠাৎ আমার বুকে, পেটে, পায়ে হাত বোলাতে শুরু করলো। আমি অনেক বারণ করলাম। চাঁদু কাকা বলল, রাগ করে না খুকি, আমি তো তোমায় আদর করছি। এমন ভাবে অনেকক্ষণ আদর করার পর আমার পেটের মধ্যে খুব যন্ত্রণা হলো। আমি চিৎকার করলাম। আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। কোথা দিয়ে রক্ত বেরোচ্ছিল জানো? যেখান দিয়ে আমি... থামো থামো, আর বলতে হবে না মা, এসো আমার কাছে এসো। মেয়েটিকে কাছে টেনে নিয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একজন পুরুষ হয়ে ওই 10 বছরের নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকাতে সেদিন আমার লজ্জা করছিল। এরপর গায়ের একজন বলল, ওর নাম টুসু, এ গাঁয়ে থাকে। বাপ মা মরা মেয়ে, মামা মামির কাছে মানুষ, ভালোবাসার কাঙাল। চাঁদুদের বাড়ি যেত চাঁদুর বউটার কাছে। চাঁদুর বউ টুসুকে খুব ভালোবাসতো। ও যেদিনের কথা বলছে, বছর 5 আগে সেই দিন আমরা ওকে চন্দনের বাড়ি থেকে উদ্ধার করি। মাত্র 5 বছর বয়সের মেয়েটার সেদিন জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন ছিল, শরীর ছিল রক্তাক্ত। ওই শয়তানটা এই ছোট্ট মেয়েটার সাথে আরো যে কি কি করেছিল তা এত লোকের সামনে বলতে আমার মুখে বাঁধে ঠাকুর মশাই। এই মেয়েটা নিষ্পাপ, ওর মন সরল, তাই এমন ভাবে সবটা বলতে পারলো। সেদিন গায়ের সকলের কাছে বেধড়ক মার খেয়েছিল চাঁদু, প্রায় মরতে মরতে বেঁচেছিল যাকে বলে। ওই ঘটনার পরের দিন রাত থেকেই ওকে আর খুঁজে পাওয়া যায়নি, ও নিখোঁজ। আমরা তো ভাবতাম ও বোধহয় লজ্জায় আত্মহত্যা করে মরেছে। না, চাঁদু কাকা বেঁচে আছে। ওই চোখ আমি দেখেছি। আমি প্রথমবার দেখেই চিনতে পেরেছি। শুধু অনেক বড় বড় চুল আর দাড়ি হয়েছে চাঁদু কাকার, ঠিক সন্ন্যাসীদের মতো। আমাদের গায়ের পাশে যে জঙ্গলটা, তার এক ধারে আমি 2 দিন দেখেছি ওকে। কি সব করছিল যেন। সেই জায়গাটাতে তুমি আমাদের নিয়ে যেতে পারবে টুসু? কেন পারবো না? চলো আমার সাথে, এক্ষুনি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। টুসুর সঙ্গে জঙ্গলের এক প্রান্তে সেই স্থানটিতে গিয়ে আমার আর কোনো সন্দেহই রইল না। যে সাধক সেখানে আস্তানা গেড়েছিল, সে বোধহয় লোকজনের আওয়াজ পেয়ে বর্তমানে গা ঢাকা দিয়েছে। কিন্তু তার সাধনের স্থানটিতে বজ্র ডাকিনী সাধনার সমস্ত লক্ষণ স্পষ্ট। মনে মনে যেন আরো খানিকটা অসহায় বোধ করলাম। এর কি যে বিহিত করব তা আমি নিজেও জানি না। এর পরের দিন আরো একটা মহাবন্ধন যজ্ঞ করলাম। আগের মতোই তার ছাই ছড়িয়ে দিলাম গ্রামের এক প্রান্তে সাময়িক প্রতিবিধান হিসেবে। কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব মিটল না, বুঝলে তো? কারণ আমি তো জানি এইসব করে কিছুই হবে না। এমন একটা পথ খুঁজে বার করতে হবে যাতে এই সমস্যার মূল একেবারে গোড়া থেকে উৎপাটিত করা যায়। এরপর আমি আবার আমার গ্রামে ফিরে গেলাম। সেখানে তন্ন তন্ন করে সমস্ত পুঁথি, তন্ত্র সম্বন্ধিত যাবতীয় বই সব ঘাঁটলাম, কিন্তু কোথাওই আশাদায়ক কিছু পেলাম না। এত খোঁজার পরেও কিছু না পেয়ে আমি তো এক প্রকার সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু তখনই ঘটল অদ্ভুত ঘটনা, যা আমাকে আবার আশার আলো দেখালো। কি ঘটনা? কিশোরী জিজ্ঞেস করে। বলবো, তবে তার আগে একটা সিগারেট খাবো। অনেকক্ষণ ধরে গল্প বলছি, আর একটা সিগারেট না হলে ঠিক জমছে না। তোমাদের বোধহয় বলতে ভুলে গেছি যে এই বজ্র ডাকিনী সাধনার একটা বিশেষ নিয়ম আছে। বজ্র ডাকিনীকে জাগিয়ে তোলার 2 পক্ষের মধ্যে তাকে সম্পূর্ণ বশ করা যায় না। তবে এই সময়কালে সে সাধকের কিছু আদেশ পালন করে। এই বজ্র ডাকিনী কিন্তু সাংঘাতিক। এদের অঙ্গুলি হেলনে বজ্রপাত হয়। নলহাটির এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছিল যেই সাধক,
সে যে খুব শিগগিরই একে বশ করে ফেলবে, সেই দুশ্চিন্তাই আমাকে আরো অস্থির করে তুলছিল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এরকম একটা সাংঘাতিক ডাকিনী যদি কারো সম্পূর্ণ বশ হয়, তাহলে তাকে দিয়ে কি কি করানো যেতে পারে। যে অদ্ভুত ঘটনাটার কথা বলছি সেইটা এবার বলি। সেই দিনই গ্রাম থেকে পুঁথিটি দেখে আবার ফিরে গিয়েছিলাম নলহাটিতে। সেইখানে সেদিন রাত্রিবেলা ঘটল সেই ঘটনা। ওই ঘটনা আদৌ সত্যি ছিল না স্বপ্ন, তা আমি এখনো বুঝতে পারিনি। তবে তা যে আমার এই কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়েছিল, তা স্বীকার করতে আমার দ্বিধা নেই। সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে কিভাবে যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখলাম এক শ্মশানে আমি বসে আছি। আমার সামনে শবদেহের ওপর চোখ বুজে বসে আছে এক নারী মূর্তি। তার চুল খোলা, মুখে অসামান্য তেজস্বী তার ছাপ, পরনের শাড়ি আলুথালু। তাকে দেখে এই এক মুহূর্তে আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে এলো, মাতু পাগলি। এই মাতু পাগলির কথা তোমাদের আমি আগেও বলেছি। মহাডামরতন্ত্রে প্রসিদ্ধ এই নারীর সঙ্গে আমার সাধন জীবনের একদম প্রথম দিকে পরিচয় হয়। তার কাছে ছিলাম আমি কিছু মাস। সে তার কিছু শক্তিও আমায় দান করেছিল। মাতু পাগলি চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর পাগলের মতো খলখল করে হেসে উঠে বলল, এখনো বুঝলি না তারানাথ? এখনো বুঝলি না? বজ্র ডাকিনীকে আটকানো যাবে কিসে এখনো বুঝলি না? না, বুঝিনি, তুমি বলে দাও। আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি তারানাথ? সবচেয়ে বড় শক্তি কি সেটা? আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। সবকিছু বুঝতে পারছিলাম, আবার যেন কিছুই বুঝতে পারছিলাম না। এবার দেখলাম মাতু পাগলি ও সাধনার শবদেহটি থেকে নেমে দাঁড়ালো। তারপর আমার কাছে এসে আমার বুকে হাত রেখে বলল, এবার বল, এবার বল তারানাথ, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি? তার হাতে স্পর্শে আমার শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। আমি বলে উঠলাম, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। সেইটাই তো এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। কিভাবে, কোথা থেকে উত্তরটা বেরিয়ে এসেছিল আমি বুঝতে পারলাম না। আমার কথা শুনে মাতু পাগলি পাগলের মতো হাসতে শুরু করলো। তারপর হাসতে হাসতেই বলল, যা, এবারের মতো তোর কাজ হয়ে যাবে। নে, পালা 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 এখান থেকে, অনামুখ কোথাকার, পালা। এর কিছুক্ষণ পরেই আমি আবিষ্কার করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। সমস্ত ঘর অন্ধকার, শুধু একটা প্রদীপ টিমটিম করে জ্বলছে। আমি উঠে বসলাম। সেই রাতে আর ঘুম এলো না। পরের দিন ভোরের আলো ফুটতেই আমি কোনো মতে জামা গলিয়ে বেরিয়ে পড়লাম। গায়ের পুরুত মশাইয়ের বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। পুরুত মশাইয়ের সঙ্গে তার মেয়ের ফুলির ব্যাপারে কিছু কথা হলো। ভদ্রলোক স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন। তাকে কিছু সান্ত্বনা দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনাকে একটা প্রশ্ন করব। এই গাঁয়ের সব মানুষের বাঁচার জন্য এই প্রশ্নটার উত্তর পাওয়া খুব জরুরি। আপনি উত্তর দেবেন বলুন। কি প্রশ্ন বাবা? আপনার ফুলি যে ছেলেটিকে ভালোবাসতো তার নাম কি ঠাকুরমশাই? এই প্রশ্ন শুনে পুরুতমশাই কিছুক্ষণ পাথরের মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতেই ছেলেটির নাম বললেন। নামটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। তারপর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থেকে
একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনেই বললাম, হায়, নিয়তির লিখন এত সহজে কি খণ্ডানো যায়? একটি প্রায় অন্ধকার ঘর, সেখানে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের স্বল্প আলোয় চারপাশের অন্ধকার যেন আরো রহস্যময় হয়ে উঠছে। এরই মধ্যে ভালো করে তাকালে দুজন মানুষের অবয়ব ঠাউর করা যায়। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ, অন্যজন যুবতী নারী। রমণীটি শাড়ির আঁচলের খুঁট দিয়ে মুখ চাপা দিয়ে প্রায় নিঃশব্দে কাঁদছে। তার সামনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটি তার দিকে চেয়ে আছেন এক দৃষ্টে। একসময় চোখের জল মুছতে মুছতে রমণীটি বলল, আপনি যা বলছেন সব সত্যি? ও আমায় মেরে ফেলতে চাইবে? আমি মিথ্যে বলছি কিনা তা পরীক্ষা করার সুযোগ তো তোমার কাছে থাকবে, তখন না হয় মিলিয়ে নিও। কিন্তু কিন্তু আমি যে ওকে এত সাহায্য করলাম, সেই প্রথম দিন যখন ও নলহাটিতে ফিরে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত রোজ আমি গাঁয়ের সবার চোখ এড়িয়ে ওর জন্য রাতে খাবার নিয়ে গেছি। ওর সাধনায় যা যা লাগবে সমস্ত এনে দিয়েছি এক কথায়। এই এই এত কিছুর পরেও ও এমনটা করবে? প্রতিহিংসা, প্রতিহিংসা এমন এক জিনিস যা মানুষের মনে একবার ঢুকলে তাকে সম্পূর্ণ অধঃপতিত না করা অবধি নিস্তার দেয় না। আর তাছাড়া গ্রামবাসীদের কথাটাও ভাবো। তুমি তো এই গ্রামেরই মেয়ে, এই গ্রামের মানুষের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি চাও না এই গ্রামের মানুষগুলো একটু শান্তিতে বাঁচুক? আমি যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যাকে ভালোবাসি তার সঙ্গে এমনটা করবো কি করে? আরো ও কি আমায় এতটুকুও ভালোবাসে না? যে মানুষ কামের তাড়নায় একটি নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, সে তোমার ভালোবাসার মূল্য দেবে এটা তুমি ভাবলে কি করে? নিঃস্বার্থ ভালোবাসা হলো অমূল্য রত্নের মতো মা। সকলে তার যোগ্য হয় না। যেজন সেই রত্নের মান জানে, একমাত্র তাকেই সেই রত্ন দেওয়া উচিত। বাঁদরের গলায় মুক্তোর মালা ঝোলালে মুক্ত মুক্তই থাকে বটে, কিন্তু মালাটা ছিঁড়ে যায় এই যা। আর তাছাড়াও তাকে যদি তুমি ভালোবেসেও থাকো, তাহলেও এই নিকৃষ্টতম পাপ কাজ করার থেকে তাকে বাধা দেওয়াটা কি তোমার কর্তব্য নয় মা? রমণী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ক্রমশ মৃদু সম্মতিসূচক মাথা নাড়ায়। তাহলে আশা করছি গ্রামবাসীদের হিতার্থে তোমায় আমি আমার পাশে পাবো মা। রমণীটি পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মধ্যবয়স্ক পুরুষটি বলেন, তাহলে আজ উঠি মা, যেমনটা বললাম তেমনটাই করো। এই নলহাটির মানুষ আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। রমণীটি পুনরায় সম্মতিসূচক মাথা নাড়ায়। মধ্যবয়স্ক পুরুষটি সেই ঘর থেকে বেরিয়ে যান। ঘরের প্রদীপের আলো ক্রমশ স্বল্প হতে হতে একসময় দপ করে নিভে যায়। তারপর থেকে যায় শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর এক রমণীর নিঃশব্দ কান্নার সুর। ভালো করে কান পাতলে বোঝা যায় রমণীটি একটাই কথা পাখি পড়ার মতো বারংবার নিঃশব্দে আউড়ে চলেছে, আর সেই কথাটি হলো, হায় ঈশ্বর, আমার পেটে যে ওর সন্তান, যে আসছে তাকে শুধু তুমি দেখো, তুমি দেখো, হে ঠাকুর তুমি দেখো। এইবার কিন্তু আমরা প্রায় এই ঘটনার শেষ পর্বে পৌঁছে গেছি। সমাপ্ত সিগারেটটা পাশের নারকেলের মালায় গুঁজতে গুঁজতে বলল তারানাথ। মন দিয়ে শোনো।
দেখতে দেখতে আরেকটা অমাবস্যা চলে এলো। সেই অমাবস্যাতেই যে সেই সাধক বজ্র ডাকিনী বশীকরণ যজ্ঞতে বসবে তা আমি বিলক্ষণ জানতাম। কারণ ইতিমধ্যেই সেই সাধক আরো হিংস্র ও ভয়ানক হয়ে উঠেছে। শেষ কিছুদিনে নলহাটির নিরীহ মানুষদের প্রাণনাশের সকল চেষ্টা তার ব্যর্থ হয়েছে। ভূপতির পরে নলহাটিতে সেদিন পর্যন্ত আর কেউ মারা যায়নি। এত কিছুর পরেও সেই সাধক যে চুপ করে বসে থাকবে না তা আমি বিলক্ষণ বুঝেছিলাম। বিশেষ করে যার মনে প্রতিহিংসার আগুন লকলক করছে তার পক্ষে এই সুযোগ ছাড়া অসম্ভব। আর একটা জিনিস আমি স্পষ্ট অনুভব করেছিলাম, বজ্র ডাকিনীকে থামাতে হলে তার সাধকের বিনাশ সর্বাগ্রে প্রয়োজন। কারণ অভিচার অনুসারে সাধকের শরীরে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে বজ্র ডাকিনীর শক্তিও ততক্ষণ অপরাজেয় থাকবে। সুতরাং সেদিন বজ্র ডাকিনীকে বশীকরণের পূর্বেই সেই সাধকের মৃত্যু সমস্ত নলহাটি গ্রামবাসীদের জন্য অপরিহার্য। কিন্তু সেটা কি এতই সহজ কাজ? তোমাদের তো আগেই বলেছি যে সাধক বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলতে পারে সে একই সঙ্গে উচ্চ ও নিম্ন স্তরের সাধনায় সিদ্ধহস্ত। এমনকি আমার এও মনে হয়েছিল যে তার বশীকৃত বেতাল থাকাও অসম্ভব কিছু না। সুতরাং এহেন সাধককে অতি বড় পালোয়ানো যে হত্যা করতে পারবে হে বিশ্বাস আমার ছিল না। বরং আমার বিশ্বাস ছিল নিয়তির ওপর। নিয়তি যে খেলা নিজের হাতে সাজিয়েছে তা ভাঙতে পারে এমন ক্ষমতা অতি বড় সাধকেরও নেই। তোমাদের বলেছি যে বজ্র ডাকিনী জাগরণ যে স্থলে করা হয় সেই স্থলেই বজ্র ডাকিনী বশীকরণ যজ্ঞ করলে তা অতি দ্রুত সফল হয়। এর সঙ্গে স্থান মাহাত্ম্যের একটা নিবিড় যোগ রয়েছে। সেসব তত্ত্বকথা পরে কখনো শোনাবো না হয় আবার। মোট কথা আমার মন বলছিল সেই সাধক ওই অমাবস্যার রাতে আবার সেই নদী তটে ফিরে আসবে বশীকরণ যজ্ঞে বসার জন্য। আর সেটাই ছিল আমার কাছে একমাত্র আশার কথা। সুতরাং সেই অমাবস্যার আগের দিন গ্রামের সকলকে জানিয়ে দিয়েছিলাম ভুলেও অমাবস্যার দিন যেন কেউ জঙ্গলের দিকে পা না বাড়ায়, এবং এই কথাটি যেন সকলেই গোপন রাখে। আসল কথা আমি চাইছিলাম যে সেই সাধক ওই রাতে ওই নদী তটে আবার আসুক, যজ্ঞে বসুক, তারপর বাকিটা আমি দেখে নেব। সেই দিন সকালবেলা শ্রীপতিবাবু একটা অদ্ভুত খবর দিল। জানেন ঠাকুরমশাই, কাল রাত্রে চন্দনের বউটা বাড়ি থেকে উধাও হয়ে গেছে। আপনার সঙ্গে আলোচনার পর থেকেই চন্দনের বউয়ের ওপর আমরা নজর রাখছিলাম। কাল সন্ধ্যাবেলা সে যেমন কাজে বেরোনোর বেরিয়েছিল, রাতে ফিরেও এসেছিল, কিন্তু সকালবেলা দেখা গেল সে তার ঘরে নেই। এক থালা অন্য ঘরের মধ্যে পড়ে রয়েছে, ঠিক যেন খেতে খেতেই উঠে খাওয়া অসমাপ্ত রেখে কোথাও চলে গেছে। আচ্ছা, তাই নাকি? সামান্য বিস্ময় প্রকাশ করে আমি চুপ করে গেলাম। দেখতে দেখতে সকাল কেটে সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রির অন্ধকার নামবে নামবে করছে, সেই সময় আমি শ্রীপতিবাবুদের বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, অবশ্যই একা। জঙ্গলে ঢোকার আগে পূর্বেকার পরিকল্পনা মতো আরো দুজনের সাথে দেখা হলো। তারা ওখানেই অপেক্ষা করছিল। তাদের মধ্যে একজনকে বললাম, যেমনটা বলেছি তেমনটাই করো। আমি যখন শীষ দেব তখনই জঙ্গলে প্রবেশ করবে, তার আগে নয় কিন্তু। আর জায়গাটা চেনো তো? ব্যাস, আরেকজনকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। তারপর কিছু দূর হেঁটে পৌঁছলাম সেই নদী তটে, যেখানে সেই সাধক বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলেছিল আর কি। তারই এক প্রান্তে একটা ঝোপের আড়ালে প্রায় ঘাপটি মেরে আমরা দুজন বসে রইলাম। রাত ক্রমশ বাড়তে লাগলো। জঙ্গলের মধ্যে অন্ধকার আরো গাঢ় থেকে গাঢ়তর হলো।
একসময় একটানা ঝিঝি পোকার শব্দে কেমন যেন ঝিম মতো ধরে এসছিল। হঠাৎই আমার পাশের জনের সতর্ক কণ্ঠস্বরে আমার হুঁশ ফিরল। আমি দেখলাম বিশাল জটা জুতোধারী এক সাধক নদী তটে এসে ঝুলি থেকে কি সব জিনিস পার করছে। আমি ফিসফিস করে বললাম, এখনই কিছু করা যাবে না, আগে যজ্ঞে বসুক। যজ্ঞে একবার বসলে না শেষ করে ওঠার নিয়ম নেই। এখন আগে ভাগে কিছু করতে গেলে হিতে বিপরীত হবে। আর মনে আছে তো, আগে আমি যাব, তারপর সময় মতো পিছন থেকে তুমি। পাশের জন নীরবে সম্মতি জানালো। এরপর আমি দেখতে থাকলাম সেই সাধক একে একে সমস্ত রকম আয়োজন করে তারপর যজ্ঞে বসলো। একসময় তার যজ্ঞের আগুন ঘিরে লকলক করে উঠল। যজ্ঞের সেই লেলিহান আগুনের শিখা জঙ্গলের সেই অন্ধকারকে যেন নারকীয় করে তুলল আরো। এইবার আমি বুঝলাম পাখি ফাঁদে পড়েছে। আর যজ্ঞ ছেড়ে ওঠা সাধকের পক্ষে অসম্ভব। উঠলেই নিশ্চিত মৃত্যু। আমি উঠে দাঁড়ালাম, ঝোপঝাপ ছেড়ে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে দাঁড়ালাম সেই সাধকের সামনে। তারপর প্রচন্ড জোরে একটা শীষ দিয়ে দৃপ্ত কণ্ঠে বললাম, চন্দন, তোমার খেলা শেষ। আমার কথা শুনে যজ্ঞকালীন ধ্যানরত সেই সাধক চোখ খুলল। তারপর একটা শ্লেষের হাসি হাসতে হাসতে বলল, তারানাথ, তারানাথ তান্ত্রিক, শেষমেশ তাহলে তুমি এলে। আমার মনেই হয়েছিল তুমি আজ আসবে, তাই আগে থাকতেই অতিথি সৎকারের ব্যবস্থা করে রেখেছি। দেখা যাক কার কত ক্ষমতা। আর প্রায় মুহূর্তের মধ্যেই আমি বুঝতে পারলাম একটা অদৃশ্য নাগপাশ ক্রমশ আমাকে আবদ্ধ করছে। আমি নড়তে পারছি না। এমনিতেই আমার দেহ বন্ধন করা ছিল, ফলে ফলে কোনো অশুভ শক্তির নাগপাশ কার্যকারী হওয়ারই কথা নয়। কিন্তু সেই সাধকের এতটাই শক্তি যে আমার দেহ বন্ধনও তার নাগপাশের কাছে খড়ের মতো উড়ে গেছে। কি তারানাথ তান্ত্রিক, ভয় পেয়ে গেলে নাকি? ভয় তো তোমার পাওয়ার কথা চন্দন। একের পর এক যে পাপ তুমি করেছো, তাতে তোমার বিনাশ কাল উপস্থিত হয়েছে চন্দন। চুপ চুপ, আমাকে পাপ পুণ্য শেখাতে আসিস না। যা করেছি বেশ করেছি। একটা বাচ্চার শরীরে হাত দিয়েছি, এই তো বেশ করেছি। গ্রামের কাছে বাচ্চা বুড়ো সব সমান। ছি, তোমার নিজেকে মানুষ বলতে লজ্জা করে না চন্দন? সাধন পথে গিয়ে কতগুলো শক্তি পেয়েছো, সেগুলো মানুষের হিতার্থে ব্যবহার না করে সেগুলো দিয়ে মানুষের সর্বনাশ করছো। এমনকি যে মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমার সন্তান যার গর্ভে, তাকে পর্যন্ত বিষ খাওয়াতে ছাড়নি। বেশ করেছি, বিষ খাওয়াবই তো। এক রাত্রি শরীরটা জেগে উঠেছিল, সঙ্গম করেছিলাম। তা বলে কি বাচ্চা বিয়াতে হবে? হারামজাদি মাগি কথাকার। সংসার জীবনেও জ্বালিয়েছে, সাধক জীবনেও জ্বালাতে এসেছিল। ওকে দিয়ে প্রথম দিককার কাজ উসুল করাটাই আমার লক্ষ্য ছিল। আর তুমি কি করছো না করছো সেটা জানতে ওকে আমার দরকার ছিল। বুকা মেয়ে ভেবেছিল আমি ওকে ভালোবাসি। যাই হোক, ওর প্রয়োজন যখন মিটে গেছে, তখন আর ওকে বাঁচিয়ে রেখে কি লাভ। এবার তুইও বরং তোর সময় গুনতে শুরু কর। আর কিছুক্ষণের মধ্যেই আজকের প্রথম বজ্রপাতের সঙ্গে সঙ্গে আমার বশীভূত হয়ে যাবে বজ্র ডাকিনী। আর জানিস তো, একবার বশীভূত হলে তার শক্তিও কত গুণে বৃদ্ধি পাবে। তখন আর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। তোর দেহবন্ধন তো তার কাছে নস্যি। আজকে তার প্রথম শিকার হবি তুই,
তারপর নলহাটির সমস্ত ছেলে বউদের পালা। এক রাতের মধ্যে গাঁও চার হয়ে যাবে। চন্দনের গায়ে হাত তোলার ফল এখানকার লোক হাড়ে হাড়ে টের পাবে। দাঁড়াও চন্দন, এখনই এতটা তাড়াহুড়ো করো না। খেলা এখনো শেষ হয়নি। পিছনে ঘুরে দেখো মৃত্যু আসলে কার জন্য অপেক্ষা করছে। আমার কথা শুনে চন্দন খানিকটা অবাক হয়েই পিছনে ফিরে তাকায়। তারপরেই ভূত দেখার মতো চমকে ওঠে। সে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্করী নারী মূর্তি। তার পরনে আলুথালু হওয়া শাড়ি, হাওয়ায় উঠছে চুল, চোখে দাউ দাউ করে জ্বলছে ক্রোধের আগুন, আর হাতে চকচক করছে শানিত খড়গ। রাধারানী, তুই তুই তো ওই বিষ মেশানো অন্য খেয়ে। হ্যাঁ, আমি রাধারানী। কি ভেবেছিলিস তুই? তোর দেওয়া বিষাক্ত অন্ন খেয়ে আমি মরে গেছি, তাই না? আমার শরীর রাতের অন্ধকারে শিয়াল কুকুরে চিড়ে খেয়েছে, তাই না? আসলে তোর সমস্ত পরিকল্পনা আমি আগেই জেনে গিয়েছিলাম ঠাকুর মশাইয়ের কাছ থেকে। তাও তোকে পরীক্ষা করছিলাম শেষবারের মতো। কিন্তু কালকে তোর দেওয়া অন্ন খেয়ে পাড়ার বিড়ালটা যখন মরে গেল, তখন আর কোনো সন্দেহ রইল না। আমি ওই বিড়ালটাকে পিছনের বাগানে পুঁতে দিয়ে গা ঢাকা দিলাম ঠাকুর মশাইয়ের কথা মতো আমাদের গায়ের পুরোহিত মশাইয়ের বাড়িতে, যাতে তুই ভাবিস আমি মরে গেছি আর আবার ফিরে আসি সেখানে মরবার জন্য। রাধারানীর কথা শুনতে শুনতে পাগলের মতো কি একটা ছাই বারবার যজ্ঞের আগুনে ছুড়ে দিচ্ছিল চন্দন। ওতে কোনো লাভ হবে না চন্দন, সেটা তুমি ভালো করেই জানো। তোমার কোনো শক্তি আজ রাধারানীকে আটকাতে পারবে না। এটা হলো নিয়তির লিখন। তোমার মৃত্যু আজ ওর হাতেই লেখা। তুমিও তা ভালো করেই জানো। পৃথিবীর কোনো শক্তি, তোমার কোনো শক্তি এ লেখা খণ্ডাতে পারবে না চন্দন। না, এ হতে পারে না। প্রায় পাগলের মতো চিৎকার করে ওঠে চন্দন। তারপর আবার জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। তার মন্ত্রে আকাশে হঠাৎ মেঘ জমতে শুরু করলো। প্রচন্ড জোরে ছুটতে শুরু করলো হাওয়া। মেঘে মেঘে খেলা করতে থাকে বিদ্যুৎ। আমি চিৎকার করে উঠি, এইবার আর দেরি করো না, সন্তানদের রক্ষা করো। পর মুহূর্তেই আমি দেখি রাধারানী ছুটে আসছে চন্দনের দিকে। তার চোখে প্রচন্ড আক্রোশের আগুন। হাওয়ায় উঠছে তার খোলা চুল, আর হাতের খড়গ যজ্ঞের আগুনের আলোয় বারংবার যেন চকচক করছে। এক মুহূর্তের জন্য তাকে দেখলে মনে হবে যেন স্বয়ং মা কালী নেমে এসছে খড়গ হাতে অসুর বিনাশে। চন্দন পিছন ফিরে তাকাবারও সময় পায় না, আর তার আগেই শুনতে পাই প্রবল আক্রোশের সাথে গর্জে ওঠে রাধারানীর শানিত খড়গ। মুহূর্তের মধ্যেই যজ্ঞের আগুনের মধ্যে ছিটকে পড়ে চন্দনের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথাটা। আর তারপর দু একবার কেঁপে উঠে যজ্ঞের আসলেই উল্টে পড়ে যায় চন্দনের শরীরটা। আমি দেখি রাধারানীর তেজ ক্রমশ কমে আসছে। এক সময় মাথায় হাত দিয়ে সে জ্ঞান হারায়। আর ঠিক তার পরের মুহূর্তেই যজ্ঞবেদীর মধ্যে একটা বিশাল বাজ পড়ে। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। চোখ খুলতেই দেখতে পাই সেই ভয়ঙ্কর বজ্র ডাকিনী দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। তার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। সে উন্মাদিনীর ন্যায় চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে কান ফাটানো 5টি বজ্রপাতের আওয়াজ শোনা যায়। আমি প্রবল আশায় বুক বেঁধে নিজেই নিজেকে বলতে থাকি, তার তো এতক্ষণে এসে যাওয়ার কথা, অনেক আগেই তো শীষ দিয়েছি। 1 2 3 4। আমি এসে গেছি ঠাকুর মশাই। নৃপতির গলা পেয়ে আমার বুকের মধ্যে একটা ভরসা ফিরে পাই। চিৎকার করে তাকে বলে উঠি, এই 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 যে এই যে এই যে নৃপতি, এই তোমার ফুলি। ওকে শান্ত করো, ওকে শান্ত করো। তুমি একমাত্র তোমার ভালোবাসাই পারবে ওকে শান্ত করতে। ইতিমধ্যে বজ্র ডাকিনীকে দেখে নৃপতি আতঙ্কে কাঁপতে শুরু করে দিয়েছিল। আমার কথা শুনে সে যেন সামান্য বল পায়। বজ্র ডাকিনীর দিকে এগিয়ে এসে সে বলে, ফুলি, আমার ফুলি, তোমার এই অবস্থা কে করেছে?
আমার চিনতে পারছিস? আমি নৃপতি, তোর নৃপতি। ভুলি? বজ্র ডাকিনী আরো একবার চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো বজ্রপাতের শব্দ। এটা আমি ফুলি, এটা আমি। আমার কথা তোর মনে নেই? আমরা একসঙ্গে সেই ছোটবেলা থেকে খেলা করেছি, পুকুর পাড়ে মাছ ধরেছি, বৃষ্টিতে ভিজে আম কুড়াতে গেছি। তারপর এই তো সেদিন আমরা একে অপরের হাত ধরে কথা দিয়েছিলাম আমরা এই জীবনে একে অপরকে ছাড়া আর কাউকে কখনো ভালোবাসবো না। আমি তোর সঙ্গে বিয়ের কথা বাবাকে বলতেই যেতাম, কিন্তু তার আগেই তো তুই আমায় ছেড়ে চলে গেলি। এই রুক্ষ বদরাগী মেজাজি মানুষটাকে তুই ছাড়া আর কেই বা ভালোবাসতে পেরেছিল ভুলি? সেই তুই যখন চলে গেলি আমি আর পারিনি এ গায়ে থাকতে, পালিয়ে গিয়েছিলাম কলকাতায়। এই গায়ের সর্বত্র যে তুই আছিস ভুলি, তোকে যে আমি সব জায়গায় দেখতে পাই। আমায় এখনো চিনতে পারছিস না ভুলি? এখনো চিনতে পারছিস না? নৃপতির সেই বেদনার্ত আকুতিতে আমার বুকের ভেতরটাও কেমন মুচড়ে ওঠে। আমি দেখি বজ্র ডাকিনী ক্রমশ শান্ত হচ্ছে, তার শরীরের আগুনের শিখা ক্রমশ কমে আসছে। একসময় সে নীরবে এগিয়ে আসে নৃপতির দিকে, তারপর আমার চোখের সামনেই ওরা একে অপরকে জড়িয়ে ধরে। ততক্ষণে বজ্র ডাকিনীর শরীরের সমস্ত আগুন নিভে গেছে, সে আবার পরিণত হয়েছে ফুলিতে। তারপর চোখের নিমেষেই আমি দেখতে থাকি ফুলির সমস্ত শরীরটা আস্তে আস্তে ছাই হয়ে যাচ্ছে। ক্রমশ ছাই হতে হতে একসময় ফুলির সমস্ত শরীরটা বাতাসে মিলিয়ে যায়, শুধু মাটিতে পড়ে থাকে কয়েক মুঠো ছাই। নৃপতি সেই ছাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর সেই ছাইয়ের স্তূপ থেকে এক মুঠো ছাই হাতের মুঠোয় নিয়ে নিজের মুখে মাখতে থাকে পাগলের মতো, চিৎকার করতে থাকে ফুলি ফুলি বলে। তার সেই সকরুণ কান্নার সুর মিশে যেতে থাকে নলহাটির আকাশে বাতাসে। একসময় আমি এগিয়ে যাই, তার মাথায় হাত রাখি, তারপর বলি, কাঁদো কাঁদো নৃপতি, কাঁদো, কেঁদে নাও। এতদিনের যত দুঃখ, ক্রোধ, অভিমান আর অন্ধকার বুকের মধ্যে জমিয়ে রেখেছ তা সব বার করে দাও। আজ এই রাত্রে মনুষ্য জীবনের সব থেকে বড় যেই রত্ন, সেই নিঃস্বার্থ ভালোবাসা পবিত্র বিভূতিতে তোমার আত্মা পুণ্যত্ব লাভ করুক। আজ এই রাত্রি থেকেই তোমার এক নতুন জন্ম হোক। ব্যাস, ওই রাত্রির পর নলহাটিতে আর কখনো বজ্র ডাকিনীকে দেখা যায়নি। ওই ঘটনার মাস তিনেক পরে শুনেছিলাম নৃপতি একদিন রাত্রে গোপনে গৃহত্যাগ করে। তাকেও আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। রাধারানীও সেই রাতের পর ক্রমশ ভালো হয়ে উঠেছিল। পরে সে শাড়ির ওপর নকশির কাজ শুরু করে। শুনেছিলাম সে কাজে সে নাকি বেশ নামডাক অর্জন করেছে। সেই ভয়ঙ্কর রাতের কথা রাধারানীর অবশ্য কিছু মনে ছিল না। ও একবার আমাকে বলেছিল, আপনি সে রাতে চলে গেলেন, আমি ঝোপে বসে রইলাম। তারপর হঠাৎ আমার কি যেন একটা হলো, মনে হলো আমার শরীরের মধ্যে কি একটা যেন ঢুকেছে। আপনি তো কোনো খড়গ আমায় দেননি, একটা কাটারি মতো দিয়েছিলেন। তাহলে সেই রাতে আমি খড়গটা পেলাম কি করে কে জানি। তারপর সেই রাতের আর কোনো ঘটনা আমার ঠিকঠাক মনেও নেই। সেই কথা তোমার মনে রাখারও দরকার নেই মা। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলাম কথাটা।
পরের বছর ওর একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছিল। আমায় বলেছিল একবার গিয়ে কুণ্ডলি করে দিয়ে আসতে, কিন্তু সময় অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। তারানাথ থামল। বাইরের বৃষ্টিও ইতিমধ্যে থেমে এসেছে। আমি আর কিশোরী একবার পরস্পর মুখ চাবাচাবি করে এবার উঠে দাঁড়ালাম। তারপর বললাম, এই জন্যই আপনার কাছে বারবার আসি। আজ অনেকটা দেরি হয়ে গেল গল্প শুনতে শুনতে, কিন্তু গল্পটা জব্বর ছিল। পরের দিন এই রকমই আরেকটা চাই কিন্তু। আবার বলে গল্প? বলেছি না, তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার প্রয়োজন নেই। সে যা বলে তার 100% সত্যি। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। আজ চললাম তাহলে। এই বলে আমি আর কিশোরী বাইরে বেরিয়ে এলাম। সদ্য বৃষ্টি শেষ হবার পরের অতি মনোরম ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগলো। সেই হাওয়ায় মনটা জুড়িয়ে গেল যেন। ট্রাম রাস্তার দিকে এগোতে এগোতে কিশোরীকে জিজ্ঞেস করলাম, কি সবটা বিশ্বাস হলো? কিশোরী হেসে উত্তর দিল, বিকেলটা তো দারুণ কাটলো।